মেইন সমস্যা বাদ দিয়ে সাধারণ সমস্যা নিয়ে কথা বলতেছে আর এসে বলতেছে ব্যবসা করো, ইকোনমিতে অবদান রাখো, বললেই হলো। আজকে আমি বাংলাদেশের বিজনেস করতে গিয়ে সবচেয়ে বড় বাধা বা ইকোনমিতে সবচেয়ে বড় বাধা নিয়ে কথা বলবো এবং পাশাপাশি এর সমাধান নিয়েও কথা বলবো। আপনার দিনে 24 ঘন্টা, আমারও 24 ঘন্টা। আপনি ব্যবসা করতে চান মনে মনে, কিন্তু অ্যাকশনে যাচ্ছেন না, এই দোষ আপনার। কিন্তু আপনি ব্যবসা করতে চান এবং অ্যাকশনেও যাচ্ছেন এবং বারবার অ্যাকশনে যাওয়ার পরও আপনি অনেক বাধার সম্মুখীন হচ্ছেন, এই দোষ আপনার না। আপনি ব্যবসা করতে চান, অ্যাকশনে যাচ্ছেন এবং প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের মার পেছে আটকে যাচ্ছেন। আপনাকে এই যে দিনের 24 ঘন্টার মার পেছে আটকে দেওয়া হচ্ছে, এই দোষ সিস্টেমের। এই সিস্টেম নিয়ে অনেক কথা হবে, তবে আজকে যে প্রধান সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। আগে আমাদের ট্রান্সপোর্টেশনে যে কি সমস্যাগুলো আমাদের ডেইলি লাইফে ফেস করি, এরকম কিছু সমস্যা আমি তুলে ধরবো এবং তারপরে আমি সমাধানে যাব। তো প্রথম যে সমস্যা, ধরুন আপনি চাকরি করেন বা ছোট কোনো ব্যবসা করেন এবং আপনার এই কাজের স্থানের দূরত্ব বাসা থেকে 5 থেকে 30 কিলোমিটারের মধ্যে। কিন্তু কেন এই এই কাজের দূরত্ব আপনার বাসা থেকে 5 থেকে 100 কিলোমিটারের মধ্যে হচ্ছে না? কারণ সমস্যা সেই ট্রান্সপোর্টেশনে। এবার 2 নম্বর, আপনি বাসা থেকে হচ্ছে একটা অফিসে যাওয়ার জন্য যে গাড়ি বা যে ট্রান্সপোর্টেশন উঠবেন, ব্যবহার করবেন, সেটা আপনার বাসা থেকে একটা নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ আপনাকে রিক্সা করে টাকা খরচ করে অথবা হেঁটে সময় নষ্ট করে আপনার সেই ট্রান্সপোর্টেশন সার্ভিসটা নিতে হচ্ছে। কেন? 3 নম্বর সমস্যা, সন্ধ্যা হলেই, সন্ধ্যার কিছুক্ষণ পরেই শুধু দূরপাল্লার বাসগুলো হচ্ছে চলাচল করে, কিন্তু আশেপাশে 50 কিমির মধ্যে যে ট্রান্সপোর্টেশন সার্ভিসগুলো আছে এগুলো অনেক কিছুই চলাচল বন্ধ হয়ে যায় এবং তারপর যদি কেউ যেতে চায় তাহলে সেটা অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায়। তাই বাধ্য হয়ে আপনার বাসা বা এই সব কাজেরই আপনার যে যে স্থানে আপনি কাজ করেন তার আশেপাশে আপনাকে থাকতে হচ্ছে। এবং কেন এই 24 ঘন্টায় মাত্র 12 ঘন্টা ব্যবহার করা যায় শুধুমাত্র এই ট্রান্সপোর্টেশনের কারণে? কেন? 4 নম্বর, যাদের আর্নিং একটু কম তারা হচ্ছে একটু দূরে থেকে যে ভালো যে সার্ভিসগুলো সেটা দূরে থেকে হচ্ছে এসে তারপরে সেটা গ্রহণ করতে পারে যদি ট্রান্সপোর্টেশন ভালো থাকে। যেমন ভালো স্কুলে পড়াশোনা করানো তাদের ছেলেমেয়েদের বা অন্যান্য সার্ভিসগুলো, সে যদি একটু দূরে থাকে, ট্রান্সপোর্টেশন ভালো থাকলে সেই সার্ভিসগুলো নিতে পারে। কিন্তু এমন ট্রান্সপোর্টেশনের একটা সমস্যা যার কারণে সে তাকে হয় এক্সপেন্সিভ জায়গা থেকেই এইগুলো বের করতে হবে, আর না হয় দূরে থেকে সে ভালো সার্ভিসগুলো ব্যবহার করতে পারবে না। কেন? মনে করুন একজন জেলা বা উপজেলা লেভেলে থাকে এবং সে একটা স্মল বিজনেস করতে যাচ্ছে এবং সে স্মল বিজনেস তার উৎপাদন হচ্ছে সে তার নিজ স্থান থেকে করে জেলা বা উপজেলা থেকে সরে সে ডিস্ট্রিক্ট লেভেলে বিক্রি করতে যাচ্ছে অথবা জেলা থেকে উপজেলায় বিক্রি করতে যাচ্ছে। তাহলে সে ওখান থেকে এখানে এসে বিক্রি করার কি কোনো সুযোগ আছে? ট্রান্সপোর্টেশনের কি সেই ব্যবস্থা আছে? নাই। এবং সে যদি সন্ধ্যার পর যেতে চায় তাহলে সে পারবে না। এবং এই যে মালামালগুলো ক্যারি করা বা এই যে স্মল বিজনেসের যে প্রবলেমটা, এইটা সে ক্যারি করতে যে পরিমাণ খরচ লাগবে তা থেকে সে স্মল বিজনেস রান করতে পারবে না। হয় তাকে নির্দিষ্ট স্থানে থাকতে হবে, আর না হয় সে বিজনেস করতে বন্ধ রাখতে হবে। কেন? এরকম আরও অনেক হাজারটা সমস্যা চাইলে আমি বলতে পারবো, কিন্তু এর সমাধান কি? তো এখন অনেকে এসে বলবে ইয়েস, সমাধান তো সিম্পল, ট্রান্সপোর্টেশন বাড়াও, স্পেশাল সার্ভিস দাও, ইটিসি ইটিসি। নো, এটা কোনো সমাধান না। সমাধান হচ্ছে পার্সোনাল বাহন উদ্বুদ্ধ করা। আর পার্সোনাল বাহন বলতে আমি গাড়ি বলতেছি না। আমাদের এই যে মিডল ইনকামের কান্ট্রিতে যে পার্সোনাল বাহনটা হচ্ছে সুইটেবল হবে সেটা হচ্ছে বাইক অ্যান্ড স্কুটি। আমি বুঝি না যে বাংলাদেশে কেন এই মোটরসাইকেলের উপরে এত অতিরিক্ত পরিমাণে হচ্ছে ভ্যাট বসানো হয়েছে। এটা ইচ্ছা করে মধ্যবিত্তের নাগালের বাইরে রাখা হয়েছে, এছাড়া আর কোনো কারণ দেখি না এই অতিরিক্ত ভ্যাট বসানোর এই বাইকে। আর কেউ যদি এসে অ্যাক্সিডেন্টের অজুহাত দেয়, ব্যাটারি চালিত রিক্সাগুলো চলতেছে অনায়াসে, সেখানে অ্যাক্সিডেন্টের কোনো প্রবলেম হচ্ছে না, অথচ এই স্কুটি যেখানে অনেক হায়ার কন্ট্রোল সিস্টেম আছে, হায়ার সব কিছু আছে, সেখানে কিভাবে অ্যাক্সিডেন্ট হইতে পারে? রাস্তার নিয়ম ঠিক করার দায়িত্ব রাষ্ট্রের। এখানে অজুহাত দিয়ে কোনো কারণে ইকোনমিকে আটকায় রাখা যাবে না। একটা পার্সোনাল বাহন থাকার যে কি পরিমাণ সুবিধা, আপনি খালি চোখ বন্ধ করে সেটা ভেবে দেখুন, যেটা এই মিডল ক্লাস মধ্যবিত্ত পরিবারের লোকজনরা বা মধ্যবিত্তরা কখনো এই সুবিধাটা নিতে দেওয়া হচ্ছে না। যাই হোক, এই ভ্যাট কমাতে হবে এবং পাশাপাশি এটাকে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে এই স্কুটি বা মোটরসাইকেল ব্যবহারে, না হলে কখনো এই গ্রোথ কখনোই সামনে আগাবে না। এবার আমি একটু দেখাতে চাই যে আমার এই কথার সাথে আসলে বাস্তবতার কোনো মিল আছে কিনা। এশিয়ায় ইকোনমিক্যালি গ্রোথ স্ট্রং কান্ট্রি যদি আপনি বলতে হয় তাহলে আপনাকে বলতে হবে হচ্ছে থাইল্যান্ড, ভিয়েতনাম,
চায়না, ইন্ডিয়া, মালয়েশিয়া এগুলোকে। আপনি কি জানেন বাংলাদেশের প্রত্যেকটি পরিবারে কমপক্ষে একটি করে বাইক আছে? এই পরিবারের সংখ্যাটা কত? মাত্র 19%। এবার আমি দেখাবো ইকোনমিক্যালি গ্রোথ যে কান্ট্রিগুলো আছে এইগুলো প্রত্যেকের পরিবারে কমপক্ষে একটি বাইক ওন করে, এরকম পার্সেন্টেজটা কত। আমি যদি এবারে একটু দেখানোর চেষ্টা করি, আপনি যদি থাইল্যান্ডের কথা চিন্তা করেন, থাইল্যান্ডে প্রত্যেকটি পরিবারে কমপক্ষে একটি বাইক আছে, এরকম পরিবারের সংখ্যা হচ্ছে 87%। ভিয়েতনামে হচ্ছে 86%, ইন্দোনেশিয়া হচ্ছে 85%, মালয়েশিয়া হচ্ছে 83%, চায়নায় হচ্ছে 60%, ইন্ডিয়াতে 47% এবং পাকিস্তানে 43%, এবং পাশাপাশি যদি ফিলিপাইনও ধরা হয় 32%, আর আমাদের বাংলাদেশে অনলি 19%। এবার বলুন কিভাবে একটা ইকোনমিকে আগাবে যদি এই পার্সোনাল বাহন এর ব্যবহার না থাকে? আপনি চাইলেই একটা মিটিংয়ে না যেতে পারি, চাইলেই আমি এক জায়গায় একটা জিনিস সেল না করতে পারি, তাহলে এই ইকোনমি কখনো আগাবে না। একটা রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা দেখবেন বা যেভাবে হোক আমাদের এই যে কোনো একটা বাহন বা যানবাহন আমাদের নাগালের মধ্যে দিতে হবে, এই মধ্যবিত্ত পরিবারের লোকজনদের কাছে নাগালের মধ্যে দিতে হবে যদি এই স্মল বিজনেস বা ইকোনমিক গ্রোথ হইতে চায়। এবং তার জন্য ভ্যাট, ইম্পোর্ট ভ্যাট কমাইতে হবে এবং ইন্টারন্যাশনাল মার্কেটের সমান দাম হচ্ছে এই বাংলাদেশের মার্কেটও থাকতে হবে। পাশাপাশি এগুলো এই স্কুটি বা মোটরসাইকেলে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, লোনের ব্যবস্থা করতে হবে। যেভাবে হোক এই ইকোনমি দাঁড়াইতে হলে ট্রান্সপোর্টেশনের বিকল্প নাই এবং এইটা করতে হবে, যে কোনো উপায় করতে হবে।